24শে ফেব্রুয়ারি ২০২২ পুরো পৃথিবীকে স্তম্ভিত করে দিয়ে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। মস্কোতে তখন ভোর ৫টা বেজে ৩০ মিনিট। ক্যামেরার দিকে তাকিয়ে পুতিন সরাসরি ঘোষণা দিল স্পেশাল মিলিটারি অপারেশন হতে চলেছে ইউক্রেনে। Принято решение о проведении специальной военной операции. সেই এক ঘোষণার সাথে বিশ্বের সব রাজনৈতিক এবং কূটনৈতিক সমীকরণ পাল্টে গেল মুহূর্তে। ইস্যুটা যখন ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা, তখন প্রশ্নাতীতভাবে জড়িয়ে গেল আমেরিকার নাম। রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ বলা হলেও তা আদতে ছিল রাশিয়া এবং আমেরিকার মধ্যকার যুদ্ধ। সময় পাল্টে ২০২৫। পাশার দান উল্টে গেছে পুরোপুরি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে। যে বন্ধুর ছায়ায় ভরসা করে ইউক্রেন রীতিমতো আকাশে উঠছিল, হঠাৎ যেন সেই বন্ধুই তার পাখা কেটে দিল। ফ্রিতে হবে না কিছুই। আমেরিকা চায় ইউক্রেনের খনিজ সম্পদ। তাহলে কি শত্রু রাশিয়া নয়, বন্ধু রাষ্ট্র আমেরিকার কাছে ইউক্রেন হারাবে তাদের নিজেদের অস্তিত্ব? কেন হঠাৎ আমেরিকার বাজ পাখির শিকারী নজর ইউক্রেনের খনিজ সম্পদের দিকে? যুদ্ধক্ষেত্র ছেড়ে কেন মাটির নিচে লুকানো খনিজ সম্পদের দিকে আমেরিকার এত আগ্রহ? এটা কি শুধুই সাহায্যের ষোলোআনা উসুল মেটানো, নাকি বিশ্বের ক্ষমতার উদ্বোধনের হাত থেকে বাঁচার নীল নকশা? আজকের এই ভিডিওতে প্রতিটি প্রশ্নের পেছনে লুকানো মোটিভ খুঁজে বের করার চেষ্টা করব। একটি দেশ যার মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর ভবিষ্যৎ। যুদ্ধের ধ্বংসস্তূপের নিচেও সেই সম্পদ নজর কেড়েছে বিশ্বের বহুজাতিক দেশগুলো। এটি শুধু একটি ভূখণ্ডের লড়াই নয়, আধুনিক বিশ্বের শক্তির নিয়ন্ত্রণের লড়াই। ট্রাম্পের বিজয়ের পরপরই ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রতিনিয়ত মোড় ঘুরছিল নাটকীয়তায়। আসছিল একের পর এক চমক। কারোরই বুঝতে বাকি থাকলো না জো বাইডেন যে আগুনে এতদিন হাওয়া দিয়ে যাচ্ছিল, এখন সেটা ঘুরে গেছে উল্টো দিকে। এই যুদ্ধে এতদিনের অর্থভয় যে শুধুই অপচয় হয়েছে, তা ঘুরে ফিরে ট্রাম্পের সব মন্তব্যেই প্রকাশ পাচ্ছিল আগ থেকেই। তাই বিশ্বের প্রতিটি দেশের চোখ আটকে ছিল ট্রাম্পের শেষ সিদ্ধান্ত কি হয় সেটা দেখার জন্য। আর মৌকা বুঝে ছক্কা মারতে জুড়েনি ট্রাম্পের, কারণ ব্যবসায়ী মাথা বলে কথা। প্রায় ৩ বছর ধরে ইউক্রেনকে প্রায় $৩৫০ বিলিয়ন সাহায্য করে গেছে আমেরিকা। শুধু আসলে উসুল না করলে কি তা চলে? তাই আমেরিকা চেয়ে বসলো ইউক্রেনের সবচেয়ে মূল্যবান গুপ্তধন, তাদের খনিজ সম্পদ। ভূখণ্ড কিংবা অর্থ না, ট্রাম্পের চায় বিধ্বস্ত দেশের মাটির নিচের শক্তি। সবার মনে এখন একটাই প্রশ্ন, কেন ট্রাম্প প্রশাসনের দৃষ্টি বারবার ঠেকছে এই একটি জায়গাতে? বুঝতে হলে আগে জানতে হবে ইউক্রেনের মাটির নিচে লুকিয়ে থাকা লোভনীয় রত্ন নিয়ে। ইউরোপের দুর্লভ খনিজ সম্পদের ভান্ডার হলো ইউক্রেন। কি নেই দেশটিতে? লিথিয়াম, টাইটানিয়াম, গ্রাফাইট, ইউরেনিয়াম এবং বিরল খনিজ উপাদানের বিশাল ভান্ডার, যে উপাদানগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি, সামরিক শক্তি, এমনকি নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ অকল্পনীয়। কিয়েভের হিসাবে বিশ্বে থাকা গুরুত্বপূর্ণ কাঁচামালের প্রায় ৫% ইউক্রেনের ভূগর্ভে রয়েছে। শুধু কল্পনা করুন, ইউক্রেনের গ্রাফাইট মজুদ প্রায় ১৯ মিলিয়ন টন, যা এটিকে বিশ্বের শীর্ষ ৫টি গ্রাফাইট সরবরাহকারী দেশের মধ্যে স্থান দিয়েছে। এই গ্রাফাইট বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানেই কিন্তু শেষ নয়। ইউরোপের সবচেয়ে বড় টাইটানিয়াম রিজার্ভের ব্যাপারে কখনো শুনেছেন? ওজনে হালকা কিন্তু শক্ত একটা ধাতু হলো টাইটানিয়াম। রিসেন্টলি আইফোনের মার্কেটিং এই শব্দটা অনেকেই শুনেছেন। এই টাইটানিয়াম ব্যবহার করা হয় উড়োজাহাজ তৈরিতে। বর্তমানে আইফোন ও তাদের বডি তৈরিতে এই টাইটানিয়াম ব্যবহার করছে। বিশ্বের টাইটানিয়ামের ২০% মালিকানা রয়েছে ইউক্রেনের হাতে। বিভিন্ন ডিভাইস, মহাকাশ বিষয়ক খাত এবং চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুদ্ধের আগে মোট বৈশ্বিক টাইটানিয়াম উৎপাদনের প্রায় ৭% ইউক্রেন থেকে রপ্তানি হতো। অনুমান করা হয় আগামী ২৫ বছরে শুধুমাত্র আমেরিকা নয়, পুরো ইউরোপের টাইটানিয়ামের যে চাহিদা সেটা মেটাতে পারবে ইউক্রেন। আরও আছে ইউরোপের সর্ববৃহৎ লিথিয়াম, বেরিলিয়াম ও ইউরেনিয়ামের মজুদ, যা আধুনিক শক্তি উৎপাদন এবং পারমাণবিক শিল্পের জন্য কতটা প্রয়োজন সেটা সবারই জানা। লিথিয়াম ছাড়া আজকের লিথিয়াম আয়ন ব্যাটারি সম্ভব হতো না। অন্যদিকে বেরিলিয়াম আর ইউরেনিয়াম ছাড়া পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক শক্তির স্বপ্ন অচল। প্রায় ১৭টি দুর্লভ খনিজ সম্পদ পাওয়া যায় ইউক্রেনে, যা অস্ত্র, উইন্ড টারবাইন, ইলেকট্রনিক্স এবং আধুনিক সব যন্ত্রপাতির কাঁচামাল। শুধুমাত্র একটা সামরিক অস্ত্র বানাতে কয়েকশো পাউন্ড দুর্লভ খনিজ পদার্থের প্রয়োজন হয়। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন এই খনিজ সম্পদগুলো চায়?
আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র কি শুধুমাত্র গণতন্ত্র রক্ষার জন্য ইউক্রেনের পক্ষে এবং রাশিয়ার বিপক্ষে যুদ্ধে জড়িয়েছে, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর কোনো কৌশল? বাস্তবতা হলো 21 শতকের অর্থনীতির মেরুদণ্ড এখন খনিজ সম্পদ। ঠিক যেমন তেল একসময় বিশ্ব শক্তিগুলোর মধ্যে সংঘর্ষের কারণ হয়েছিল, আজ সেই ভূমিকায় উঠে এসেছে বিরল খনিজ উপাদান, যা আধুনিক প্রযুক্তি, সামরিক শক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিশীলতার মূল চালিকা শক্তি। আর এই খনিজ সম্পদের এক বিশাল ভান্ডার লুকিয়ে আছে ইউক্রেনের মাটির নিচে। যুক্তরাষ্ট্রের কাছে এই খনিজ চুক্তির গুরুত্বটা ঠিক কতটা? এই সম্পদ নিয়ন্ত্রণ ঠিক কিভাবে বদলে দিবে বৈশ্বিক শক্তির ভারসাম্য? এটিকে সহজভাবে বললে এই চুক্তি যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে কোনো একটি দ্বিপাক্ষিক চুক্তি নয়, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রশ্ন। চীন বর্তমানে বিশ্বের বিরল খনিজ উপাদানের 75%-এরও বেশি নিয়ন্ত্রণ করে। এটি এমন এক বাস্তবতা যা মার্কিন প্রশাসনের মাথাব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব কিছু খনি থাকলেও তাদের নেই প্রয়োজনীয় প্রক্রিয়াজাতকরণ সুবিধা, ফলে ওয়াশিংটন অনেকটা চীনের উপর নির্ভরশীল। গত বছর চীন তাদের কিছু বিরল খনিজের রপ্তানি নিষিদ্ধ করে। তার আগের বছরও এই একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল। যুক্তরাষ্ট্র তখনই বুঝতে পারে, যদি তারা খনিজ সরবরাহের বিকল্প উৎস খুঁজে না পায়, তবে বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে আধুনিক অস্ত্রশস্ত্র উৎপাদন, এমনকি অর্থনীতির মূল কাঠামোও চীনের হাতে জিম্মি হয়ে যাবে। আর এর বিকল্প উৎস হতে পারে ইউক্রেন, যার মাটির নিচে লুকিয়ে আছে বিশ্বের অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদ। আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় 50টি খনিজ পদার্থকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। আর অবাক কাণ্ড কি জানেন, এই 50টার মধ্যে 20টিরই মজুদ ইউক্রেনের কাছে অত্যাধিক পরিমাণে রয়েছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দুহাত খুলে ইউক্রেনকে সাহায্য করলেও ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় জাস্ট একটা জিনিস ব্যবহার করেছে, সেটা হচ্ছে সবার আগে আমেরিকার স্বার্থ। জো বাইডেন যে পরিমাণে সাহায্য করেছিল ইউক্রেনে, এটা স্পষ্ট ছিল ট্রাম্প কখনোই সেই সাহায্যটা করবে না। শুধু কি তাই, ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর সাহায্য তো দূরে থাক, বরং যে সাহায্য জো বাইডেন করে গিয়েছে সেইটা সুদ আসলে চায়। খনিজ সম্পদের অংশ দিয়ে $500 বিলিয়ন সুদ চুকাতে হবে ইউক্রেনকে। এদিকে পোল্যান্ডে থাকা জাহাজে যে আমেরিকান অস্ত্র ইউক্রেনের দিকে যাচ্ছিল তা আবার ফেরত যাচ্ছে, অর্থাৎ ট্রাম্প এসে সেটাকে ফেরত নিয়ে আসছে। জেলেনস্কি অবশ্য প্রথমেই এই দাবি প্রত্যাখ্যান করে বলেছিল, আমি আমার দেশকে কোনোভাবেই বিক্রি করতে পারি না। কিন্তু বাস্তবতা কি জানেন, ইউক্রেনের অর্থনীতি একদম বিধ্বস্ত। একটা যুদ্ধ হলে সেই দেশ যতটা ভাবে বিধ্বস্ত হয়, তার অর্থনীতি কয়েক গুণ বেশি বিধ্বস্ত হয়। এই যুদ্ধাবস্থা থেকে ফিরিয়ে আসতে বা তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে ইউক্রেনের দরকার বিশাল বিনিয়োগ, আর যেটা একমাত্র যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি করতে পারে। আর যুক্তরাষ্ট্র ঠিক এই সুযোগটা নিতে চায়। তারা জানে ইউক্রেন যদি তাদের অর্থনীতি ঠিক করতে চায়, তাহলে অবশ্যই তাদের বিনিয়োগ দরকার, এবং এই বিনিয়োগের ফলে আমরা একটা চুক্তি করব, যার মাধ্যমে আমরা এসব খনিজ সম্পদ তাদের কাছ থেকে নিয়ে আসব। কিন্তু শুধুই যুক্তরাষ্ট্র নয়, ইউক্রেনের এই সম্পদ দখল করতে আরেকটি পরাশক্তিও মুখিয়ে আছে, সেটা হচ্ছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া কৌশলগতভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সমৃদ্ধ ভূখণ্ড দখল করে নিচ্ছে। বর্তমানে ইউক্রেনের 63% কয়লা খনি, লিথিয়াম রিজার্ভের বড় অংশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্র রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। শুধু তাই নয়, পোকরোভস্ক শহরের কাছে ইউক্রেনের শেষ কার্যকর কয়লা খনি রাশিয়ার হামলার কারণে বন্ধ হয়ে গেছে। এতে করে ইউক্রেন শুধু ভূখণ্ডই হারাচ্ছে না, বরং তাদের অর্থনীতির মূল চালিকা শক্তিও দুর্বল হয়ে পড়ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র চায় ইউক্রেনের খনিজ সম্পদের মালিকানা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে তাদের প্রতিযোগিতা আরো তীব্র করতে। একদিকে যুক্তরাষ্ট্র চীনের বিরল খনিজ একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে চায়, অন্যদিকে রাশিয়া চায় ইউক্রেনের কৌশলগত খনিজ সম্পদের মালিকানা ধরে রাখতে, যাতে তারা ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের উপর অর্থনৈতিক ও সামরিকভাবে আরো চাপ প্রয়োগ করতে পারে। সবকিছুর মূলে আসলে দাদাগিরি। সবাই পুরো পৃথিবীর দাদা হতে চায়। অন্যদিকে চুক্তি স্বাক্ষরের বদলে ওয়াশিংটনে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে যে তর্কাতর্কি হয়েছিল, আমাদের বাংলা ভাষায় বলতে গেলে যে ঝগড়া হয়েছিল, তার সর্বশেষ অবস্থা আসলে কি? You're playing cards. You're playing cards. You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. এটি কি আসলে বদলেছে? ইউক্রেন কি সেখানে সাইন করেছে? এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয়। তবে ফাঁস হওয়া খসড়া চুক্তিতে দেখা গেছে, এটি ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত খনিজ সম্পদের 50% আয়ের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেয়। বিনিময়ে ইউক্রেনকে দেওয়া হবে সামরিক সহায়তা ও বিনিয়োগ, কিন্তু এতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা ছিল না, যা ইউক্রেনের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইউরোপীয় দেশগুলো তাদের নিজস্ব অবস্থান স্পষ্ট করেছে। ফ্রান্স ও ব্রিটেন ইউক্রেনে
শান্তি রক্ষা সেনা পাঠানোর কথা ভাবছে। তবে তারা এটা ভাবলেও যুক্তরাষ্ট্রের সমর্থন আসলে চাইছে। সো সবকিছুর মূলে আসলে যুক্তরাষ্ট্র। কিন্তু মস্কো কি এই সিদ্ধান্তে বসে থাকবে? মস্কো ইতিমধ্যে এই সিদ্ধান্তের কড়া আপত্তি জানিয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প যদি এই চুক্তি সম্পন্ন করতে পারেন তবে এটি তার জন্য দুটি বড় বিজয় বয়ে আনবে। প্রথমত, জেলেনস্কির দুঃখ প্রকাশ এবং দ্বিতীয়ত ইউক্রেনের নিরাপত্তার জন্য ব্রিটেন ও ফ্রান্সের সেনা মোতায়েনের সম্মতি। আমরা এত সময় এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, ইউরোপ এইসব দেশগুলোর কথা বলছিলাম, বাট এই চুক্তি নিয়ে রাশিয়া আসলে কি ভাবছে? চুক্তিটি নিয়ে জেলেনস্কির হোয়াইট হাউসে যাবার আগেই স্থানীয় এক টিভিতে নিজের মতামত প্রকাশ করে পুতিন। আমেরিকার সাথে খনিজ সম্পদ নিয়ে যৌথ পার্টনারশিপে যেতে রাজি ছিল মস্কো। পুতিনের ভাষায় ইউক্রেন থেকেও ঢের বেশি খনিজ সম্পদ আছে রাশিয়ায়। 2022-এ কানাডার জিওপলিটিক্যাল রিস্ক কনসালটেন্সি সেকদেভের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধে রাশিয়ার পুরো দমে আক্রমণের ফলে ইউক্রেনের 63% খনিজ সম্পদ বর্তমানে রাশিয়ার হাতে আছে, যেটা আমি আগে বলেছিলাম। মানে দাঁড়ালো ইউক্রেনের খনিজ সম্পদের অর্ধেকেরও বেশি অলরেডি রাশিয়া তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে। এর আনুমানিক মূল্য দাঁড়ায় $350 বিলিয়ন। যদিও ইউক্রেন স্বভাবগতভাবে এটা স্বীকার করতে রাজি না, তারা বলছে যে না ভাই, তুমি আমার কাছ থেকে এত কিছু নেও নাই। তবে বিশ্ব অর্থনৈতিক ফোরাম অনুসারে ইউক্রেনের কাছে 116 ধরনের প্রায় 20,000 খনিজ সম্পদের মজুদ রয়েছে। তার মধ্যে রাশিয়ার সাথে যুদ্ধের পর কেবলমাত্র 15% খনিগুলোতে রাশিয়া দখল নিতে পেরেছে। তবে আসল কথা কি জানেন, বাইরে থেকে রাশিয়া যতই তাদের রিল্যাক্স মুড দেখাক না কেন, রাশিয়া কিন্তু আসলে চিন্তিত আমেরিকা আবার ইউক্রেনে আসবে এই বিষয়টা নিয়ে। কারণ একটা জিনিস ভাবতে হবে, আমেরিকার কোনো কোম্পানি যদি ইউক্রেনের কোনো একটা জায়গায় বিশাল পরিমাণে ইনভেস্ট করে, সেখানে চাইলেই রাশিয়া ধুপ করে কোনো ধরনের হামলা চালাতে পারবে না। কারণ রাশিয়া যদি ওই জায়গাটা হামলা চালায়, আলটিমেটলি সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের ওই কোম্পানির স্বার্থে আঘাত হানছে। অ্যাকচুয়ালি সেটা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার একটা বিষয় হয়ে দাঁড়াবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই খনিজ সম্পদের ভবিষ্যৎ আসলে কি হবে? ইউক্রেন কি তার নিজের ভূগর্ভস্থ খনিজ সম্পদের যে দখলদারিত্ব সেটা ধরে রাখতে পারবে, নাকি এটা যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, রাশিয়ার দখলদারিত্ব এবং চীনের কৌশলগত হিসাবের মাঝে ফেসে যাবে? কমেন্ট করে আপনার মতামত বা আপনার মন্তব্য জানাতে পারেন। ইতিহাস বলে প্রাকৃতিক সম্পদ যেসব দেশকে ধনী করেছে, সেই একই সম্পদ কোনো না কোনো সময় সেই দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তাহলে এই সম্পদ ইউক্রেনের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? একদিকে প্রলোভন, অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষা করার সংগ্রাম। কে বিজয়ী হবে? এই উত্তাল রাজনৈতিক খেলার শেষ পরিণতি কি হবে সেটা সময় বলে দেবে, কারণ সময় কথা বলে।